जय हिंद जय भारत डियर ভিউয়ার্স আপনারা হয়তো শুনেছেন যে ভারতের ব্রহ্মোস মিসাইলের হামলায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার কিরানা হিলস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান এই কিরানা হিলস পাহাড় কেটে বিশাল বাংকার বানিয়ে তাতেই পারমাণবিক অস্ত্র গোপনে জমা রেখেছিল। আর পাকিস্তানের এই পারমাণবিক অস্ত্র ভান্ডারেই ভারত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলা এতটাই শক্তিশালী যে বিস্ফোরণের পর কিরানা হিলস অঞ্চলে রিক্টার স্কেলে 5-এর বেশি মাত্রার ভূমিকম্প ধরা পড়ে। এরপর খবর আসে এই হামলার ফলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ বা নিউক্লিয়ার রেডিয়েশন ছড়াতে শুরু করেছে। খবরটা আমেরিকা পর্যন্ত পৌঁছতেই নিউক্লিয়ার রেডিয়েশনের খবর শুনে আমেরিকা তড়িঘড়ি তাদের বিশেষ এয়ারক্রাফট USB-350কে পাকিস্তানে পাঠায়। এটা এক ধরনের নিউক্লিয়ার এমার্জেন্সি মনিটরিং বিমান যেটা তেজস্ক্রিয়তাকে পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে তৈরি। এই বিমানে বেশ কয়েকজন আমেরিকান ইঞ্জিনিয়ারও কিন্তু পাকিস্তানে এসে পৌঁছেছে। এই একই সময়ে মিশর থেকে একটা বিমান EGY-1916 রাউলপিন্ডিতে নামে। মিশর থেকে এই কার্গো বিমানে বোরন 10 নামক একটা বিশেষ উপাদান বহন করে নিয়ে আসা হয়েছিল পাকিস্তানে। এই বোরন 10 জিনিসটা নীল নদের উপত্যকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য হলো এটা তেজস্ক্রিয় বিকিরণ বা নিউক্লিয়ার রেডিয়েশনকে শোষণ করতে পারে। আর এই খবর দুটো প্রকাশিত হতেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে রীতিমতো শোরগোল পড়ে যায়। এখন প্রশ্ন হলো তাহলে কি পাকিস্তান যে সমস্ত পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছিল ভারতকে লক্ষ্য করে ব্যবহার করার জন্য সেই সমস্ত অস্ত্র লঞ্চ হওয়ার আগেই ভারতের ব্রহ্মোস মিসাইলের আক্রমণে ধ্বংস হয়ে গেল? আর এখন যে মারাত্মক নিউক্লিয়ার রেডিয়েশনটা পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়বে সেখান থেকে পাকিস্তান কিভাবে বাঁচবে এখন? আর নিউক্লিয়ার রেডিয়েশন থেকে ভারতের কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? চলুন এই গোটা ব্যাপারটা আপনাদেরকে একটু ধাপে ধাপে বুঝিয়ে বলি। তার আগে একটা ছোট্ট ঘোষণা, এই ভিডিওর শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো ধরনের সহায়তা প্রদানের বিষয়ে হেল্প করে থাকি। আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। আর অন্য দর্শকেরা চাইলে ভিডিওর শেষের ওই অংশটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলে নিই যে কিরানা হিলস পাকিস্তানের সেই জায়গা যেখানে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র গোপন করে রেখেছিল। জায়গাটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদা নামক জেলার সারগোদা এয়ারবেস থেকে 9 থেকে 10 কিলোমিটার দূরে। যে সারগোদা এয়ারবেসে আবার J-16 টাইপের বিমানকে রাখা থাকে যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এখন এই কিরানা হিলসে কিভাবে ধাপে ধাপে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার মজুত করলো সেটা জানতে গেলে আমাদের ইতিহাসের দিকে একটু পেছন ফিরে তাকাতে হবে। দেখুন, 1971 সালে যখন পাকিস্তান পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশকে হারায় তখনই পাকিস্তানের মনে একটা গভীরভাবে বসে যায় যে ভারতের সঙ্গে কোনো প্রচলিত যুদ্ধে তাদের কোনো রকমভাবেই জেতা সম্ভব নয়। এভাবে 1971 সালে ভারতের কাছে যুদ্ধের শোচনীয় পরাজয়ের পরে 1974 সালে ভারত যখন অপারেশন স্মাইলিং বুদ্ধ চালিয়ে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করলো তখন পাকিস্তান এই ধাক্কাটার হজম করতে পারেনি। রীতিমতো ঘাবড়ে গিয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সেই সময় ঘোষণা করেন পাকিস্তানিরা ঘাস খেয়ে বাঁচবে কিন্তু পারমাণবিক বোমা তারা তৈরি করেই ছাড়বে। অর্থাৎ 1975 সাল থেকেই পাকিস্তান মনে মনে ঠিক করে ফেলে যে তাদেরকে যে কোনো মূল্যে পারমাণবিক বোমা বানাতেই হবে। এই সিদ্ধান্তের পর থেকেই পাকিস্তান ধীরে ধীরে নিউক্লিয়ার বোমা তৈরি করবার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান জোগাড় করতে শুরু করে। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। এই উপাদানগুলো আসলেই কার্যকর কিনা সেটা পরীক্ষা করবে কিভাবে? আর সেই পরীক্ষা যদি করে তাও এমনভাবে করতে হবে যাতে বাইরের কেউ টের না পায়। কারণ তখন আমেরিকা এবং ইউরোপের স্যাটেলাইট সব সময় পাকিস্তানের গতিবিধির উপরে নজর রাখত। যদি সামান্য কোনো সন্দেহজনক কিছু তাদের চোখে পড়তো তাহলে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে ভীষণ চাপের মুখে পড়তে হতো। তাই সব কিছুই চরম
চরম গোপনীয়তার সঙ্গে করতে হতো। আর এই কারণেই তারা বেছে নেয় কিরানা হিলস নামের এই নির্জন এলাকা, যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদা শহরের কাছাকাছি। এই জায়গায় তারা গোপনে একটা গবেষণা এবং পরীক্ষা কেন্দ্র বানায়। এই পুরো কাজের দায়িত্বে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারের কোর একটা বিশেষ ইউনিট, যার নাম স্পেশাল ডিভিশন ওয়ার্ক ইউনিট। এই ইউনিট কিরানা হিলসে সুড়ঙ্গ কেটে কংক্রিট আর স্টিল দিয়ে গুহার মতো মজবুত সব ঘর বানায়। আর এই গুহাতেই 1983 থেকে 1990 এই 7 বছরে তারা যাবতীয় পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালায়। আর এই পুরো প্রক্রিয়াটার নাম ছিল কিরানা 1। তবে এখানেই কিন্তু থেমে থাকেনি পাকিস্তান। কিরানা হিলসে গুহায় গোপনে পরীক্ষার পাশাপাশি ইসলামাবাদ এবং রাউলপিন্ডি অঞ্চলে আরও কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র তৈরি করেছিল তারা। প্রথমটা হলো কাহুটা রিসার্চ লাইব্রেরি, এটা ইসলামাবাদের কাছে অবস্থিত। এই জায়গায় তারা চুপচাপ ইউরেনিয়ামকে সমৃদ্ধ করত। দ্বিতীয়টা হলো খুশাব নিউক্লিয়ার কমপ্লেক্স, এখানে তারা প্লুটোনিয়াম উৎপাদনে কাজ করত। আর তৃতীয়টা হলো নীলোর, এটা ইসলামাবাদের খুব কাছাকাছি অবস্থিত একটা জায়গায়, এখানেও কিন্তু তারা নিউক্লিয়ার গবেষণা চালাতো। এই 3টি কেন্দ্র গড়ে ওঠার পর পাকিস্তানের হাতে দুটো গুরুত্বপূর্ণ জিনিস এলো। একটা হলো পারমাণবিক ওয়ারহেড, আর একটা হলো ডেলিভারি সিস্টেম। মানে যেটা বিস্ফোরণ ঘটবে সেটা হলো ওয়ারহেড, আর এই ওয়ারহেডকে ছোড়ার জন্য যে ক্ষেপণাস্ত্রটা দরকার সেটা হলো ডেলিভারি সিস্টেম। পাকিস্তান এই ওয়ারহেড এবং ডেলিভারি সিস্টেমকে সব সময় আলাদা করে রাখে। এই কৌশলটাকে বলা হয় ডিমেটেড পলিসি। এর মানে যতক্ষণ না অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়ছে ততক্ষণ এই দুটো অংশকে আলাদা আলাদা জায়গায় গোপন করে রাখা হবে। এতে সুবিধা যেটা হয়, যদি কোনো একটা অংশ কোনো কারণে ধ্বংসও হয়ে যায়, অন্য অংশটা কিন্তু তখনও অক্ষত থাকে। আর যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তবে এই দুটো অংশ একত্র করে মুহূর্তের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা যায়। এখন আপনি যদি প্রশ্ন করেন যে এই সব কিছু তারা কোথায় লুকিয়ে রেখেছিল, এর উত্তরটা হলো কিরানা হিলস। এখানেই তারা প্রথম গোপন পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। পরে এই গুহাগুলোকেই পরিষ্কার করে এটাকে গোপন স্টোরেজে পরিণত করা হয়, যেখানে আলাদা আলাদা করে রাখা হয় ওয়ারহেড এবং ডেলিভারি সিস্টেম। আর এই জায়গাটাকে রক্ষা করবার জন্য পাকিস্তান চীনের থেকে বিশেষ সাহায্যও নিয়েছিল। চীন তাদের দেয় HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা রাশিয়ার বিখ্যাত S-300 সিস্টেমের সমতুল্য। শুধু তাই নয়, কিরানা উপত্যকার চারপাশে মোতায়েন করা হয়েছিল উন্নত ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার রাডার এবং এয়ার ডিফেন্স ব্যাটারি, যাতে এই এলাকায় একটা পাখি পর্যন্ত উড়তে না পারে। সব মিলিয়ে পাকিস্তান তার পরমাণু অস্ত্র ভাণ্ডারকে শুধু গোপনেই রাখেনি, বরং সেই ভাণ্ডারকে রক্ষা করবার জন্য একটা ফুল ফ্লেজড প্রতিরক্ষা বলয় পর্যন্ত তৈরি করে রেখেছিল। এখন এখানে একটা স্বাভাবিক প্রশ্ন মাথায় আসবে যে কিরানা পাহাড়ের এত কাছাকাছি সারগোদা এয়ারবেস রাখা কেন দরকার হলো। এখানে বলে রাখি যে কিরানা হিলস থেকে সারগোদা এয়ারবেসের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। আর এই কম দূরত্ব ইচ্ছাকৃতভাবেই কিন্তু রাখা হয়েছিল। এর পেছনে 3টে বড় কারণ আছে। প্রথমত, যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে দ্রুত যাতে এই অঞ্চলে সেনা পাঠানো যায়। আর দ্বিতীয়ত, সারগোদা এয়ারবেসে রাডার কভারেজ ব্যবহার করে কিরানাকে আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া যাবে। আর তৃতীয়ত, এটি পাকিস্তানের সেন্ট্রাল এয়ার কমান্ডের হেডকোয়ার্টার, ফলে কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাছাড়া এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে পাকিস্তানের শক্তিশালী যুদ্ধবিমান F-16, JF-17, মিরাজ 3 এবং মিরাজ 5। এই সবকটা যুদ্ধবিমান পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। তাই সারগোদা শুধু একটা এয়ারবেস নয়, বরং পাকিস্তানের পারমাণবিক শক্তির একেবারে কেন্দ্রবিন্দু। এই বেসের ভেতরে রয়েছে দুটো অতি গুরুত্বপূর্ণ গোপন ইউনিট। প্রথমটা হলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিভিশন, SPD। এই বিভাগের উপরে নির্ভর করে পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় থাকবে এবং কিভাবে তা পরিবহন করা হবে এবং কিভাবে তার নিরাপত্তাকে সুনিশ্চিত করা হবে, এর সমস্ত কিছু পরিকল্পনা। আর দ্বিতীয়টা হলো স্পেশাল রেসপন্স ফোর্স। এটি পাকিস্তানের সেনাবাহিনীর একদম গোপন এবং সুপ্রশিক্ষিত একটা ইউনিট। এদের একমাত্র কাজ হলো পারমাণবিক অস্ত্রকে পাহারা দেওয়া, গোপন রাখা এবং সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করা। তবে পাকিস্তান কিন্তু এখানেই থেমে থাকেনি। সারগোদা এয়ারবেসে তারা গড়ে তুলেছিল অত্যাধুনিক ব্লাস্ট প্রুফ
হ্যাঙ্গার। হ্যাঙ্গার মানে হলো যেখানে বিমান রাখে সেই জায়গাটাকে হ্যাঙ্গার বলে। আর ব্লাস্ট প্রুফ মানে আপনারা সবাই জানেন যেটাকে বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আর এখানেই রাখা হয়েছিল তাদের গুরুত্বপূর্ণ সমস্ত পারমাণবিক অস্ত্র বহনকারী যুদ্ধ জাহাজ বা উড়োজাহাজগুলো। পাকিস্তানের দাবি এই হ্যাঙ্গার এবং রানওয়ে এতটাই শক্তিশালী যে কোনো বোমা হামলাতে এর কোনো কিছুই হবে না। সব মিলিয়ে কিরানা হিলস আর সর্গোদা এয়ারবেস হলো পাকিস্তানের পরমাণু শক্তিকে গোপনে রক্ষা করার একটা জটিল কিন্তু অত্যন্ত কৌশলগত জায়গা। আশা করি এই অবধি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন এই সমস্ত ঘটনার মোড় ঘুরে যায় যখন ভারত অপারেশন সিঁদুর শুরু করে। এই সময় ভারত সরাসরি সর্গোদা এয়ারবেসে হামলা চালানোর লক্ষ্য স্থির করে। ভারত সরকারের তরফ থেকে প্রেস ইনফরমেশন ব্যুরোর মাধ্যমে যে প্রাথমিক টার্গেটের লিস্ট প্রকাশ করা হয় তাতে সর্গোদা এয়ারবেসের নাম কিন্তু স্পষ্টভাবে ছিল। যদিও পাকিস্তান অনেক গর্ব করে বলতো সেখানকার বিমান রাখার হ্যাঙ্গার আর রানওয়ে এতটাই ব্লাস্ট প্রুফ যে কোনো বোমা হামলায় এর কিছু হবে না। পাকিস্তান দাবি করেছিল তারা চীনের অত্যাধুনিক HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমকে মোতায়েন করে রেখেছে যেটা রাশিয়ার S-300 এর সমতুল্য, কিন্তু বাস্তবে সেগুলো কোনো কাজে আসেনি। ভারতের ব্রহ্মোস মিসাইল সর্গোদা বিমানবন্দরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। মানে ভারত কিরানা হিলসকে সরাসরি টার্গেট করেনি, টার্গেট ছিল সর্গোদা এয়ারবেস। এই পদক্ষেপের মাধ্যমে আমরা পাকিস্তানকে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলাম, আজ যদি সর্গোদা এয়ারবেস টার্গেট হতে পারে তাহলে কাল কিরানা হিলসও কিন্তু টার্গেট হতে পারে। পরশু খুশাব, নীলর, চশমা, কাহুটা এমনকি নিউ ল্যাবরেটরি কমপ্লেক্স এই সমস্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোও কিন্তু টার্গেট হতে পারে। অর্থাৎ ভারতের ব্রহ্মোস মিসাইল কার্যত পাকিস্তানের রোজকার পারমাণবিক হুমকি এক ঝটকায় উড়িয়ে দিয়েছে। তবে ব্রহ্মোস মিসাইলের আঘাতে কিরানা হিলসেরও যে মারাত্মক ক্ষতি হয়েছে তার কিন্তু একটা নয় অনেকগুলো প্রমাণ রয়েছে। প্রথমত এই মিসাইল হামলার পরপরই পাকিস্তানের কিরানা হিলস অঞ্চলে রিক্টার স্কেলে 5-এর বেশি মাত্রার ভূমিকম্প ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছে এটা স্বাভাবিক ভূমিকম্প নয়, এটা কিন্তু ভারতের মিসাইল ব্রহ্মোসের আঘাতের পরই এই ভূমিকম্প তৈরি হয়েছে। দ্বিতীয়ত ভারতের মিসাইল হামলার পরপরই আমেরিকা তড়িঘড়ি তাদের বিশেষ এয়ারক্রাফট USB-350কে পাকিস্তানে পাঠায়। এটা এক ধরনের নিউক্লিয়ার এমার্জেন্সি মনিটরিং বিমান যেটা তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে তৈরি। এই বিমানে বেশ কয়েকজন আমেরিকান ইঞ্জিনিয়ারও কিন্তু পাকিস্তানে এসে পৌঁছেছিল। আর তৃতীয়ত এই একই সময় মিশর থেকে বা ইজিপ্ট থেকে একটা বিমান EGY-1916 রাউলপিন্ডিতে নামে। মিশর থেকে আসা এই কার্গো বিমানে বোরন 10 নামে একটা বিশেষ উপাদান ছিল যেটা তেজস্ক্রিয় বিকিরণ বা নিউক্লিয়ার রেডিয়েশনকে শোষণ করতে সক্ষম। আর চতুর্থত সবচেয়ে বড় প্রমাণ হলো ভারতের মিসাইল হামলা এবং পাকিস্তানের কিরানা হিলস অঞ্চলে ভূমিকম্পের কিছুক্ষণ পরই ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন। ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন পাকিস্তানের সঙ্গে এখন আর কোনো আলোচনা হবে না, কোনো বাণিজ্য হবে না যতদিন না তারা সন্ত্রাস বন্ধ করছে, এবং পাকিস্তান যতদিন না পর্যন্ত POK-কে ছেড়ে দিচ্ছে ততদিন সিন্ধুর জল বন্ধ রাখা হবে এবং সার্জিক্যাল স্ট্রাইক চলতেই থাকবে। অর্থাৎ সব মিলিয়ে প্রধানমন্ত্রী পুরো বক্তব্যে দ্বার্থহীন ভাষায় পরোক্ষভাবে পাকিস্তানে মিসাইল হামলার কথা স্বীকার করেন এবং দেশের অবস্থানকে স্পষ্ট করেন। তবে প্রধানমন্ত্রী মুখে যেটা বলেননি যে পাকিস্তান বারবার যে পরমাণু হুমকি দেয় সেই পরমাণু বোমা কোথায় আছে ভারত সেটা ভালোভাবে জানে। আর ভবিষ্যতে পাকিস্তান বেশি বাড়াবাড়ি করলে আরও একটা ব্রহ্মোস মিসাইল দেগে সেটাকে উড়িয়ে দিতে ভারতের খুব বেশি সময় লাগবে না। এখন আপাতত পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার কিরানা হিলসের নিউক্লিয়ার লিকেজকে আটকাতে ব্যস্ত। আপাতত পাকিস্তান এই নিউক্লিয়ার লিকেজকে সামলাক, পরে সময় এবং সুযোগ বুঝে ভারত না হয় আর একটা ব্রহ্মোস মেরে পুরো কিরানা হিলসটাকেই উড়িয়ে দেবে। তো এই হলো সম্পূর্ণ গল্প। যেহেতু ইউটিউবে আপনারা ভাষা ভাষা করে খবর পাচ্ছিলেন তাই আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যেখানে অল্প খরচে আমরা ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করি। আপনারা জানেন আজকের দিনে নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে, কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগই সরকারি কলেজে ভর্তি হতে পারে না। ফলত প্রচুর খরচ করে হলেও অনেকেই দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হয়। তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা
আসা যায় এটা কিন্তু অনেকেই জানে না, কারণ এরকম তথ্য বা যোগাযোগ কোনোটাই কিন্তু তাদের কাছে থাকে না। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউকে দেখতে পারেন, আপনার ভরসাটা একটু বাড়বে। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য বা ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া হয়েছে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।